হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুব্রত। আজকে এসেছি আমরা আরেকটি পরবর্তী অধ্যায় নিয়ে। আজকে আমরা নগদ প্রবাহ বিবরণীর উপরে ক্লাসটি করব। যেহেতু একটা থিওরি চ্যাপ্টার এবং শর্ট সিলেবাস এটা আপনাদের ছিলও না, এবং এই অধ্যায়টি করার জন্য আমাকে একটু হেল্প নিতে হবে। দ্যাটসে আমরা আমার লেখা হিসাব বিচিত্রা বইটিকে আমি রিকমেন্ড করছি, যেখানে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে 370 নম্বর পেজের দিকে। ওকে, আমরা কিছু বেসিক আলোচনা করব। শুরুতেই বলে নিচ্ছি, যদি আপনারা বিগত বছর প্রশ্ন না জেনে থাকেন কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসে, তাহলে অবশ্যই আগে আমার অ্যানালিসিস ক্লাসে দেখে আসবেন, ঠিক আছে? এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিশ্চিত। আমরা শুরু করব। প্রশ্নে আসি, কি আসছে? পরিচালনগত নগদ প্রবাহ। নগদ প্রবাহ জিনিসটা কি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট রয়েছে আমাদের যে আইসিএবি কর্তৃক IAS 7 স্ট্যান্ডার্ড এটাকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা যখন পরিচালন ব্যয় করব, আমাদের এখান থেকে পরিচালন মুনাফা বের হবে, আমাদের বিনিয়োগ সংক্রান্ত মুনাফা বের হবে, আমাদের অর্থ সংক্রান্ত মুনাফা বের হবে। এই যে সকল জায়গা থেকে যে পরিমাণ আমাদের ক্যাশ ফ্লোটা জেনারেট হচ্ছে, কী পরিমাণে ক্যাশ আসছে এবং কী পরিমাণে ক্যাশ যাচ্ছে, এই পয়েন্টটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন প্রশ্ন 1-এ আসি। প্রশ্ন 1-এ বলা হয়েছে, পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে নিচে কোনটি নিট মুনাফার সাথে যোগ করি? আপনি লিখে রাখি, আমরা নিট মুনাফার সাথে আমরা 3টা পয়েন্ট যোগ করি। আমরা বইয়ে যখন যাব, আমরা HSC বই হোক অথবা আমাদের কাছে যে বইটা আছে অথবা আমাদের হিসাব বিচিত্রাই হোক না কেন, সব জায়গাতে গ্রাফ করা আছে। আমরা জানি আমাদের যে নিট মুনাফা থাকে, পরিচালন মুনাফা যখন আমরা কাজ করতে যাই, পরিচালনগত মুনাফা, তো নিট মুনাফার সাথে আমরা অনগদ লেনদেনগুলো যোগ করি। অনগদ লেনদেন যেমন অবচয়, যেমন ক্ষতি, এই পয়েন্টগুলো যোগ করে দিই। তারপরে আমাদের যদি কোনো প্রকার চলতি দায়ের পরিমাণ হ্রাস পেয়ে যায়, চলতি দায়ের পরিমাণ যদি হ্রাস পেয়ে যায়, দেন চলতি সম্পদ যদি বৃদ্ধি পেয়ে যায়, তখন এই ধরনের এন্ট্রিগুলোকে আমরা এখান থেকে বিয়োগ করে দিই। ঠিক আছে, একটু ভালো করে বুঝবো। আমরা এন্ট্রিগুলো আমরা বিয়োগ করি এবং ভাইস ভার্সা, এর ঠিক উল্টাটা আমরা যোগও করি। ঠিক আছে, যেমন এটা আমরা বিয়োগ করব, তাহলে চলতি দায় যদি হ্রাস না পেয়ে বৃদ্ধি পাইতো, তাহলে আমরা যোগ করতাম। আবার চলতি সম্পদ যদি বৃদ্ধি না পেয়ে এটা হ্রাস হইতো, মাইনাস হইতো, তখন আমরা এটা যোগ করতাম। এই যে পয়েন্টটা, এটা আমাদের পরিচালন মুনাফাতে দেওয়া আছে সুন্দর করে সূত্র আকারে। প্রশ্ন কি বলেছে? পরিচালনগত মুনাফা করতে গেলে কোনটি যোগ করি? আমরা অবচয় যোগ করি। আমরা চলতি দায়ের বৃদ্ধি থাকলে যোগ করে দিই, তারপরে এটা যোগ করব। আমরা চলতি সম্পদ হ্রাস থাকলে যোগ করি, মানে D। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে A + C + D। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা বলছি। সেম এই প্রশ্নটাই গুচ্ছতে আসছে 21-22-এ, তখন আমাদের অপশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, তখন শুধুমাত্র একটাই অ্যান্সার হবে অবচয়। ঢাবির প্রশ্নটা ওই সময়টাতে একটু ভুল ছিল। আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সটে আসি। নিচে কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতি মানে কি? টাকা আসবে, টাকা যাবে, চলতি দায় হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, এই পয়েন্টগুলো এখানে একটু ছোট হয়ে যায় বা ক্ষীণ ভূমিকা পালন করে। দ্যাটস ওয়াই যখন আপনি প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ করবেন, তখন আপনি এখানে কোনটা কাজে লাগাবেন? দেখেন, প্রত্যক্ষ কখন হয়? যে নগদ সরবরাহকে নগদ প্রদান, যে আপনার সাপ্লায়ার রয়েছে তাকে আপনি নগদ প্রদান করে দিলেন, এটা আমরা তখন মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে। পুরাতন আসবাবপত্র বিক্রয়। আচ্ছা, পুরাতন আসবাবপত্র বিক্রয় মানে স্থায়ী সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ বিক্রয়, এই দুটি কাজ আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীর সাথে সরাসরিভাবে জড়িত। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে B, বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। নগদ প্রবাহ আমরা কেন তৈরি করছি? কারণ হচ্ছে নগদের উৎস এবং ব্যবহার দেখার জন্য, কত টাকা আমরা উৎস এখানে পেয়েছি, কত টাকা ব্যবহার করছি, এটা জানার জন্য। নাম্বার 5, একটু আগে বলেছি IAS 7 স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়, যেখানে 3টা ধাপ: পরিচালনগত, বিনিয়োগ সংক্রান্ত এবং অর্থায়ন সংক্রান্ত। ধাপ কয়টি স্যার? 3টা। কয়টা লাগবে? 3টা লাগবে। অর্থায়ন কার্যাবলী নগদ প্রবাহ কোনটা বোঝায়? অর্থায়ন কার্যাবলী মানে হচ্ছে আমাদের কাছে এখানে বন্ড চলে আসবে, আমাদের শেয়ার লভ্যাংশ চলে আসবে, এই পয়েন্টগুলো চলে আসবে। তাহলে দেখেন, আমরা একটু আগে দেখে আসছি, যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা জানি এই যে যখন আমরা আসবাবপত্র নিয়ে কাজ করব, এটা চলে যাবে বিনিয়োগে, প্রাপ্য হিসাব, প্রাপ্য সম্পদ, নগদে প্রদেয়, তার মানে এগুলো সবগুলো পরিচালন বা বিনিয়োগে আসবে, এক্সেলফ এটা ছাড়া। এই নগদ লভ্যাংশ প্রদান করলে সেটা আমাদের অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীতে চলে আসে। ওকে, 7 আজকে লাস্ট প্রশ্ন। এই যে 7টা প্রশ্ন যদি আমরা সলভ করে ফেলি, আশা করি এর পরে কোশ্চেনগুলো আমরা পারবেন। এবং অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসছে জানার জন্য তো আপনি অ্যানালাইসিস করেই ফেলেছেন আগে। ওকে, দেখি এখানে চেয়েছে কি নগদ প্রবাহ কত। আমরা নগদ প্রবাহ বের করার জন্য সূত্র লিখেছিলাম, সূত্র আমি আবার লিখছি। সবার প্রথমে আমরা নিট প্রফিট লিখলাম, নিট প্রফিটের সাথে আমরা যোগ করব অবচয়, মনে রাখবে আমরা, অথবা কোনো প্রকার ক্ষতি। এখানে আমরা যখন কাজ করব, আমাদের চলতি দায়ের পরিমাণ রয়েছে এবং
চলতি সম্পদের পরিমাণ রয়েছে। এক এক করে আসি। নেট প্রফিট কত? নেট প্রফিট হচ্ছে 25,000 টাকা। তারপরে অবচয় কোথায়? অবচয় আছে, যে অবচয় রয়েছে 3,000, যোগ করে দিলাম আমরা 3,000 টাকা, হয়ে গেল 28,000। এখন কি বলেছি? পদ মানে চলতি দায় হ্রাস। চলতি দায় যদি বৃদ্ধি হতো তাহলে যোগ করতাম, চলতি দায় যেহেতু হ্রাস হয়েছে আমরা মাইনাস করে দেবো, 4,000 টাকা মাইনাস। দেন চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ হ্রাস হলো আমরা যোগ করতাম, যেহেতু বৃদ্ধি হয়েছে মাইনাস করে দিব। তাহলে কোনটা কোনটা মাইনাস করছি? 5,000, 4,000, তার মানে আমাদের এই দুইটা মিলে মোট মাইনাস হচ্ছে 9,000 টাকা। এটা যদি এখান থেকে আমরা মাইনাস করে দিই আমাদের কাছে আনসার দাঁড়াচ্ছে 19,000 টাকা, যেটা কিনা আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এভাবে ক্লাসের সাথে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ অধ্যায় বা অধ্যায় ধরে ধরে আপনাদেরকে সলভ করে দিব। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন। ভিডিওতে কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ শুভ সাথে থাকবেন।